হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 8 চ্যাপ্টার 4 ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 4 এর ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 এই তিনটে চ্যাপ্টার থাকবে। আজকে আমি লাইন ওয়াইজ আলোচনা করে দেব এবং এর সাথে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কি বড় প্রশ্ন আসতে পারে, কি শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দেবো। আমি লাইন ওয়াইজ চ্যাপ্টারগুলো আলোচনা করার সাথে সাথে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। পড়ানো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল অপশানটা অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। তাহলে আজকের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়গুলো কি সেগুলো প্রথমে জেনে নেওয়া যাক। প্রথমে থাকবে ঔপনিবেশিক ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্ত, তারপরে থাকবে 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে ব্রিটিশ বাণিজ্যের কিভাবে পরিবর্তন হয়েছিল, দেশীয় শিল্পের কিভাবে অবক্ষয় ঘটেছিল, রেলপথ কিভাবে নির্মাণ হয়েছিল, টেলিগ্রাফ লাইন কিভাবে চালু হয়, ডাক টিকিট ব্যবস্থা কিভাবে চালু হয়েছিল, তারপরে আমেরিকার গৃহযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল, ভারতে কিভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই সমস্ত পয়েন্টসগুলো এই চ্যাপ্টারে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। 1769-70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা দিয়েছিল। তার ফলে কি হয়েছিল, কোম্পানি নিজের রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। আমরা সবাই জানি 1769-70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং তখন মন্বন্তর হয়েছিল। এটা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তখন বাংলায় কোম্পানির নতুন শাসনকর্তা ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তখন বাংলায় কোম্পানির নতুন শাসনকর্তা কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। তিনি 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তাহলে এই ইজারাদারি ব্যবস্থাটা কি সেটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। 5 বছরের জন্য যে বেশি জমির সবচেয়ে খাজনা দেবে তার সাথে ওই জমির বন্দোবস্ত করবে এবং 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে এই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো। এবং যেহেতু 5 বছরের জন্য এই বন্দোবস্তটা হয়েছিল, একে 5 সালা বন্দোবস্ত বলা হয়। তাহলে 5 সালা বন্দোবস্ত কাকে বলে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে, তোমরা এটা নোট করে নিতে পারো। কিন্তু তার ফলেও অবস্থার বিশেষ হেরফের হয়নি। বেশি রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘাড়ে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয়। তার ফলে কৃষকদের সমাজে চূড়ান্ত সংকট দেখা দেয়। 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। তাহলে এই যে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন, তাতে কিন্তু খুব একটা অবস্থার পরিবর্তন হয়নি। এর ফলে কি হয়েছে, কি সমস্যা হয়েছে দেখো। বেশি রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘাড়ে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছিল, কৃষকদের অনেক বেশি পরিমাণে খাজনা দিতে হতো এবং কৃষকরা এর ফলে সমাজে চূড়ান্ত সংকটে পড়েছিল। তখন 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন এবং এর জন্য তিনি কতগুলো আইন তৈরি করেন। তার মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত অন্যতম। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এই প্যারাটা এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আমি যেভাবে আলোচনা করব তোমরা ভালোভাবে ফলো করবে, তাহলে তোমাদের চ্যাপ্টারটা ভালোভাবে বোঝা হয়ে যাবে এবং তোমরা খুব সহজে অ্যান্সারটা করতে পারবে। দেখো, খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর গলদগুলো লর্ড কর্নওয়ালিস দ্রুতই বুঝতে পেরেছিলেন। তাহলে এই যে খাজনা আদায়ের ক্ষেত্রে প্রশাসনিক কাঠামোতে অনেক গলদ দেখা দিয়েছিল এবং সেটা কর্নওয়ালিস খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গিয়েছেন। তার ফলে কি হয়েছিল, রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ ও দেশীয় অর্থনীতি বিপর্যস্ত হয়েছিল। তার ফলে কোম্পানিও যথেষ্ট লাভ করতে পারছিল না। কৃষক সংকটের ফলে কোম্পানির রেশম ও কার্পাস রপ্তানিতেও ভাটা পড়েছিল। তাহলে এই যে রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ আর দেশীয় অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। এর ফলে কিন্তু কোম্পানি যথেষ্ট লাভ করতে পারছিল না। আর কৃষক সংকটের ফলে কোম্পানির রেশম আর কার্পাস রপ্তানিতেও ভাটা পড়ে গিয়েছিল। এছাড়াও দেখো, দেশীয় হস্তশিল্প উদ্যোগের উপরেও কৃষি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছিল। এই সমস্ত সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। তাই কোম্পানি অনেক আধিকারিক খাজনা আদায় ব্যবস্থাকে চিরস্থায়ী করার কথা
বলেছিলেন। তাহলে এই সমস্যা যাতে সম্মুখীন হতে না হয় তাই জন্য কোম্পানি আধিকারিক খাজনা আদায়ের ব্যবস্থাকে একটা চিরস্থায়ী বন্দোবস্তের রূপ দিতে চেয়েছিলেন, একটা পাকাপাকি একটা বন্দোবস্ত করতে চেয়েছিলেন যাতে সেটা চিরস্থায়ী হয় এবং এই বন্দোবস্তের ফলে যাতে কোনো সমস্যা না অ্যারাইজ করে তাই জন্য তিনি এই ব্যবস্থা চালু করার কথা চিন্তা করেছিলেন। তখন 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। তাহলে ভারতীয় উপমহাদেশে এই রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ কোম্পানি কিন্তু 3 ধরনের বন্দোবস্ত চালু করেছিল। প্রথমটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, দ্বিতীয়টা হচ্ছে রায়তোয়ারি বন্দোবস্ত আর তৃতীয়টা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত এখন আমরা জানবো, আর রায়তোয়ারি বন্দোবস্ত আর মহলওয়ারি বন্দোবস্ত এরপরে ধীরে ধীরে আমরা জানবো। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল জমিদারদের সঙ্গে। জমিদারগুলি কোম্পানির রাজস্ব আদায় করত, ফলে কোম্পানি ইচ্ছে মতো খাজনা আদায় করতে পারত। তাহলে এই যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল, কেন করা হয়েছিল? কারণ লর্ড কর্নওয়ালিস মনে করেছিল যে বাংলায় রাজস্ব সংক্রান্ত হিসেবে কোনো গরমিল হবে না। জমিদারিগুলি থেকে কোম্পানি কত রাজস্ব প্রাপ্য তার হিসেব নিশ্চিত হয়ে গিয়েছিল, ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারতো না। তাহলে আগে যখন কোম্পানির কর্মচারীরা ইচ্ছে মতো খাজনা আদায় করত, তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পরে কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তারা কিন্তু নিজের ইচ্ছা মতো খাজনা আদায় করতে পারতো না। এরপরের পেজে দেখো, কোম্পানি আশা করেছিল জমিদারেরা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্যই জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে। তবে চিরস্থায়ী বন্দোবস্তে জমির রাজস্ব উঁচু হারে হিসেব করা হয়েছিল। তাহলে কোম্পানি কি আশা করেছিল যে জমিদাররা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্য জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে। এর ফলে চিরস্থায়ী বন্দোবস্তে জমির রাজস্ব উঁচু হারে হিসাব করা হয়েছিল। তাহলে বেশি বেশি করে যাতে জমির রাজস্ব আদায় করা যায় তো তার একটা হিসাব করা হয়েছিল। রাজস্ব আদায় করা হবে কার কাছ থেকে তা নিয়ে নীতি নির্ধারণ করতে গিয়েও কোম্পানি সমস্যায় পড়েছিল। নবাবী আমলে জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন নবাব, জমিদাররা চাষিদের থেকে খাজনা আদায় করত। সেই পদ্ধতিটি কোম্পানি শাসনে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কোনো কোনো জমিদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়, কাউকে আবার রেখে দেওয়া হয়। ফলে কর্নওয়ালিস যখন শাসনভার নেন তখন খাজনা আদায়ের পুরো প্রশাসনিক কাঠামোটি সমস্যার মুখে পড়েছিল। তাহলে রাজস্ব প্রথমে কিভাবে আদায় করা হতো? প্রথম দিকে কিন্তু নবাবী আমলে জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, তখন নবাব জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করতো, আবার জমিদাররা কি করতো? চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করতো। এবং এই যে পদ্ধতিটা, এই যে সিস্টেমটা, এর ফলে কোম্পানির শাসনে একটা বিপর্যস্ত দেখা গিয়েছিল। আবার কোনো কোনো জমিদারের রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তারা খাজনা দিতে না পারে তখন কি হয়? জমিদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার পরিবর্তে অন্য কাউকে সেখানে রেখে দেওয়া হয়। এর ফলে যখন কর্নওয়ালিস শাসনভার গ্রহণ করেছিল তখন খাজনা আদায়ের এই যে প্রশাসনিক কাঠামো সেটা সমস্যার মুখে পড়েছিল। লর্ড কর্নওয়ালিস চেয়েছিলেন বাংলায় জমিদারের উন্নতি হোক। তার ধারণা ছিল জমিদারদের সম্পত্তির অধিকারকে স্থায়ী ও নিরাপদ করা হলে তারা কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন। তাছাড়া অগণিত কৃষকের থেকে খাজনা আদায় করার বদলে কম সংখ্যক জমিদারের থেকে খাজনা আদায় করা পদ্ধতি হিসাবে অনেক সহজ ছিল। তাহলে লর্ড কর্নওয়ালিস কি চেয়েছিলেন? যে বাংলা জমিদারদের উন্নতি যাতে হয় সেই দিকে নজর রেখে তিনি এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছেন এবং তিনি মনে করেছেন যে জমিদারদের সম্পত্তি অধিকারকে স্থায়ী আর নিরাপদ করা হলে কৃষির উন্নতির জন্য তারা অর্থ বিনিয়োগ করতে পারবে। কৃষি যাতে উন্নতি হয় তাই জন্য জমিদাররা সেই জমিতে বেশি অর্থ বিনিয়োগ করতে পারবে এবং অনেক কৃষকের কাছ থেকে খাজনা আদায় করার থেকে জমিদারদের কাছ থেকে খাজনা আদায় করাটা অনেক সহজ ছিল, তাই জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। পাশাপাশি জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানি নতুন গোষ্ঠী হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। এসব কারণে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। তাহলে এইসব নানান কারণে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। তাহলে বাংলা, বিহার ও উড়িষ্যার সমস্ত জমি জমিদারি সম্পত্তি হয়ে পড়ে। সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয়। জমিদার সময় মতো সেই নির্ধারিত কর কোম্পানিকে দিতে পারলেই ওই জমিতে তার অধিকার স্থায়ী হতো। তাছাড়া ওই জমির উপর জমিদারের চূড়ান্ত অধিকার ছিল, সেই অধিকার উত্তরাধিকার সূত্র বজায় থাকতো। জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারতেন জমিদারেরা।
কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমিদারদের জমি কোম্পানি কেড়ে নিত। সেই জমি নিলাম করে নতুন কোনো ব্যক্তির হাতে জমিদারির অধিকার তুলে দেওয়া হতো। এইভাবে জমি ক্রমেই জমিদারদের ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠেছিল। কর্নওয়ালিসের আশা ছিল এর মাধ্যমেই জমিদারদের স্বার্থ ও কৃষি উন্নতি দুটোই নিশ্চিত করা যাবে। তাহলে কি হয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যায় যে সমস্ত জমি ছিল সেগুলো জমিদারি সম্পত্তি হয়ে পড়েছিল এবং জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয় এবং সময় মতো যদি জমিদার কোম্পানিকে খাজনা দিতে পারত তবেই তার সেই জমির ওপর অধিকার বজায় থাকতো এবং উত্তরাধিকার সূত্রেও তারা সেই জমিদারির অধিকারটা পেত। কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমিদারের জমি কেড়ে নেওয়া হতো এবং সেই জমি নিলাম করে হাত বদল করে নতুন জমিদারের কাছে সেই অধিকার তুলে দেওয়া হতো এবং এই ফলে ক্রমে ক্রমে এই জমির সম্পত্তিগুলো অ্যাকচুয়ালি জমিদারের সম্পত্তি হয়ে উঠেছে, জমিদারদের ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠেছিল। কিন্তু কর্নওয়ালিস আশা করেছিল যে এর মাধ্যমে জমিদারদের স্বার্থ আর কৃষির উন্নতি দুটোই নিশ্চিত করা যাবে। তাহলে কৃষকরা ফসল উৎপাদন করলে তারা খাজনা বেশি করে দিতে পারবে এবং কৃষির উন্নতিও হবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়েই পড়েছিলেন। প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির দখলই সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু জমিদারদের সমৃদ্ধি বেড়েছিল কিন্তু কৃষকদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে কৃষকরা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়ে গেল। কৃষকরা কিন্তু জমিদারের অনুগ্রহ নির্ভর হয়েই ছিল, জমিদারদের উপর নির্ভর করেই তাদের থাকতে হতো এবং কৃষকেরও জমির উপর দখলি সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকদের সত্ত্বকে খারিজ করে তাদেরকে প্রজায় পরিণত করা হয়েছিল। এর পরের পেজে দেখো, উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপত। তাছাড়া প্রায়ই নানান আবওয়া বা বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে। পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকদের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারকে দেওয়া হয়। ফলে নানান দিক থেকে চাপে পড়ে কৃষকদের অবনমন হতে থাকে। তাহলে এই যে উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের উপর করের বোঝা দিন দিন বেড়েই চলেছিল এবং প্রায় সময়ই নানান আবহাওয়া বা বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে। আর নির্দিষ্ট সময়ে খাজনা দিতে না পারলেও কৃষকদের জমি বাজেয়াপ্ত করা হতো এবং সেই অধিকারটা কিন্তু জমিদারের উপরই দেওয়া হয়েছিল। এর ফলে নানান রকম চাপের ফলে কৃষকদের অবস্থা কিন্তু ধীরে ধীরে অবনতি হতে থাকে। চড়া হারে কৃষকের থেকে খাজনা আদায় করা জমিদারের পক্ষে সমস্যা ছিল। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকের চড়া হারে খাজনা দিতে পারতেন না, তাই রাজস্ব দিতে না পারার কারণে জমিদারের জমি নিলামে উঠত। বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ ও অর্থনীতিতে দৃঢ় হয়েছিল। তাহলে এই যে চড়া হারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা, এটা কিন্তু জমিদারের পক্ষে সমস্যা হয়েছিল। সবসময় তো খুব ভালো ফসল হবে এমন কোনো কথা নেই, কখনো উৎপাদন বেশি হতো, কখনো উৎপাদন কম হতো। তার ফলে কি হতো, যখন উৎপাদন কম হতো তখন কৃষকরা কিন্তু খাজনা দিতে পারতো না। এর ফলে জমিদারদের কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা সমস্যা হয়ে পড়েছিল। তাই যখন রাজস্ব দিতে না পারতো জমিদারের তখন জমি নিলামে উঠতো এবং বাস্তবে এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ আর অর্থনীতিতে দৃঢ় হয়েছিল। এখানে দেখো সূর্যাস্ত আইন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের এটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। তাহলে এখান থেকে এতটা তোমরা মার্ক করে নিতে পারো, সূর্যাস্ত আইন কাকে বলে। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। তাহলে এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়বে, সূর্যাস্ত আইন কাকে বলে বা কেন সূর্যাস্ত আইন তৈরি করা হয়েছিল, এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পরে জমিদাররাও একটা সংকটের মুখে পড়েছিল, কারণ আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও কিন্তু জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে কোম্পানিকে তাদের প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। এই ব্যবস্থাই হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত এবং নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে এই রাজস্ব তাদেরকে দিতে হতো। তারা যদি এই রাজস্ব দিতে না পারতো তখন জমিদারদের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির হাতে থাকতো। তাহলে এই যে প্যারাটা চিরস্থায়ী বন্দোবস্ত, এর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট
সেগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। আমি বড় প্রশ্নগুলো পরে এই অধ্যায়টা আলোচনা করার পর বলে দেবো। এখন আমি কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, অথবা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কি উদ্দেশ্য ছিল, এই ধরনের প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি হবে, তারপর চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কি, বা বাংলার কৃষি সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল, এটা তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্ন। এইরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্তের অনেক সুফল যেমন ছিল, তেমনি অনেক কুফলও ছিল। কারণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষিকুলে অনেক ক্ষতি হয়েছিল। কারণ জমির স্বত্বহীনতা, মানে চিরস্থায়ী বন্দোবস্তে জমিতে কৃষকদের কোনো মালিকানা সত্ত্ব ছিল না। তারপর তাদেরকে জমি থেকে উৎখাত করে দেওয়া হতো, কৃষকদের কাছ থেকে জোর করে বাড়তি রাজস্ব আদায় করা হতো, তারপর কৃষকদের উপর অত্যাচার করা হতো। এই ধরনের প্রভাব কৃষি সমাজের উপর পড়েছিল। আর কি কি সুফল ছিল বা কি কি উন্নতি হয়েছিল, চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তারপরে একটা রাজস্ব বা একটা কর নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, এবং অতিরিক্ত যে অত্যাচারমূলক খাজনা বা রাজস্ব আদায়ের কাছ থেকে কৃষকরা যাতে মুক্তি পায় সেই জন্য একটা স্থায়ী রাজস্ব স্থির করে দেওয়া হয়েছিল। তারপরে কৃষি সমাজের উপর সংস্কারমূলক বিভিন্ন কাজ, যেমন জমিদারদের উদ্যোগে বিদ্যালয়, চিকিৎসালয় এগুলো নির্মাণ করা, তারপরে পথঘাট নির্মাণ করা, এই সমস্ত সংস্কারমূলক কাজও করা হয়েছিল। এর পরের পেজে চলে আসো। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের সঙ্গে হয়েছিল, এরপরে হচ্ছে রায়তোয়ারি বন্দোবস্ত। তার তিন ধরনের বন্দোবস্তের মধ্যে প্রথমটা আমি আলোচনা করে দিলাম, চিরস্থায়ী বন্দোবস্ত। এরপর দ্বিতীয়টা হচ্ছে রায়তোয়ারি বন্দোবস্ত। তাহলে রায়তোয়ারি বন্দোবস্ত কাদের মধ্যে হয়েছিল? রায়তোয়ারি বন্দোবস্ত রায়ত বা চাষিদের সঙ্গে হয়েছিল। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠা পাওয়ার পর ওই অঞ্চলে ভূমি রাজস্ব আদায়ের বিষয়টি নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ততদিনে চিরস্থায়ী বন্দোবস্তের সম্পর্কে কোম্পানির অনেক আধিকারিকদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। তাছাড়া মাদ্রাজ অঞ্চলে বড় মাপের জমিদার বিশেষ ছিল না, ফলে সেখানে ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গে করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি। সেক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না। তাছাড়া কৃষক বা রায়তকে জমির মালিক হিসেবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের উপর জমিদারের অত্যাচারকে এড়ানো যাবে বলে মনে করা হয়েছিল। রায়তোয়ারি বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। 19 শতকের শুরুর দিকে মাদ্রাজ ও বোম্বাইয়ের কিছু অংশে রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয়। তাহলে এই রায়তোয়ারি বন্দোবস্ত কেন চালু করা হয়েছিল? এই যে মাদ্রাজ অঞ্চলে তখন বড় মাপের জমিদার বিশেষ ছিল না, এবং সেখানে ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গে করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি। কারণ এই যে রায়তোয়ারি কৃষক বা রায়তকে জমির মালিক হিসাবে স্বীকার করে নিলে কি হতো, যে তাদের উপর যে জমিদারের একটা অত্যাচার চলছিল সেটা এড়ানো সম্ভব হবে, তারা সেটা মনে করেছিল। এবং এই বন্দোবস্তের শর্ত ছিল যে ঠিক সময়ে রায়তকে বা কৃষককে ভূমি রাজস্ব জমা দিতে হবে। এটা কখন শুরু হয়েছিল? 19 শতকের শুরুর দিকে মাদ্রাজ আর বোম্বাইয়ের কিছু অংশে এই রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয়। তবে ওই বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়নি। নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের পরিমাণ সংশোধন করা হতো। রায়তোয়ারি বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদারদের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। তাহলে আগে তো কৃষকরা জমিদারের দখলে ছিল, জমিদারদের আন্ডারে ছিল। এই যে রায়তোয়ারি বন্দোবস্ত চালু হওয়ার পরে স্থানীয় জমিদারদের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যায় এই কৃষক সমাজ। আর এই যে রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল, এখানে যে রাজস্বের পরিমাণ করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কিছুদিন নির্দিষ্ট একটা সময়ের রাজস্ব ব্যবস্থাটা ধার্য করা হতো, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাজস্বের পরিমাণ কিন্তু সংশোধন করা হতো। বাস্তবে জমিতে কৃষকদের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। কৃষকরা আসলে ঔপনিবেশিক শাসনের ভাড়াটে চাষি হিসাবে জমিতে চাষের অধিকার পেয়েছিলেন। এই যে রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল, বাস্তবে কিন্তু কৃষকদের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। কৃষকরা হচ্ছে ঔপনিবেশিক শাসনের ভাড়াটে চাষি হিসাবেই জমিতে চাষের অধিকার পেয়েছিল, এবং তারা জানতেন সময় মতো রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদের উৎখাত করে সেই জমি অন্য কৃষককে দিয়ে দেওয়া হবে। কার্যত ঔপনিবেশিক প্রশাসন জানিয়ে দিয়েছিল যে রায়তের প্রদত্ত ভূমি রাজস্ব কর নয়, খাজনা। মাদ্রাজ ও বোম্বাই প্রদেশের অনেক অংশেই সেই খাজনার হার ছিল উঁচু। কোথাও বা মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো।
এমনকি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল করা হতো না। তাহলে কৃষকরা জানতো যে তারা যদি সময় মতো রাজস্ব দিতে না পারে তাহলে সেই জমি অন্য কৃষককে দিয়ে দেওয়া হবে, এবং এই খাজনার পরিমাণ ছিল অনেক বেশি, অনেক উঁচু পরিমাণে খাজনা ধার্য করা হতো। সেটার পরিমাণ ছিল 45 থেকে 55%, এবং জমিতে যদি ফসল নষ্ট হয়ে যেত, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যদি জমিতে ফসল নষ্ট হয়ে যেত, যার জমিতে যে খাজনা ধার্য করা হয়েছিল সেই পরিমাণ খাজনাই কিন্তু দিতে হতো। এরপর দেখো মহলওয়ারি ব্যবস্থা। তাহলে মহলওয়ারি ব্যবস্থা মানে কি? মহল কথাটা একটা অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি, ফলে মহলওয়ারি বলতে আদতে গ্রাম ভিত্তিক বোঝানো হতো। উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকার ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। তাহলে মহলওয়ারি বন্দোবস্ত কোন জায়গায় চালু করা হয়েছিল? উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় এই মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। আর এই মহল কথাটার অর্থ হচ্ছে কিন্তু একটা গ্রামে, কয়েকটা গ্রামের সমষ্টি। মহলওয়ারি বলতে এই যে গ্রাম ভিত্তিক খাজনা আদায়ের ব্যবস্থাকেই বোঝানো হয়েছে। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল। তাহলে পঞ্চায়েত এলাকায় যারা পঞ্চায়েত প্রধান থাকে বা গ্রামের মধ্যে যে প্রধান থাকে, সেই মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করা হয়েছিল। এই মহলওয়ারি বন্দোবস্তে কার সঙ্গে চুক্তি করা হয়েছিল? তাহলে মহলের জমিদার মানে যে গ্রামের যে জমিদার বা মোড়ল ছিল বা প্রধান ছিল তার সঙ্গে চুক্তি করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে গোটা গ্রাম সমাজকে ধরা হয়েছিল। চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকে ধরা হয়েছিল। তাহলে পুরো গ্রামের সাথেই এই চুক্তিটা করা হয়েছিল। মহলওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রেও কৃষক সমাজের বিশেষ সুরাহা হয়নি। নির্দিষ্ট সময় অন্তর রাজস্ব হার সংশোধন করা হতো, ফলে প্রায়ই উঁচু হারে রাজস্ব ধার্য করা হতো। অতএব রাজস্বের বাড়তি বোঝা তা মেটাতে ধার করা, ধার শোধ দিতে না পারায় অত্যাচার, এসবেরই মুখোমুখি হতে হতো কৃষকদের। বেশিরভাগ ক্ষেত্রে মহাজন ও ব্যবসায়ীদের হাতে জমিগুলি কেন্দ্রীভূত ছিল। তাহলে এই যে মহলওয়ারি ব্যবস্থা চালু করা হয়েছিল, তাতেও কিন্তু কৃষকদের কোনো সুরাহা হয়নি। এই বন্দোবস্ত উঁচু হারে রাজস্ব ধার্য করা হতো, এবং যে অতিরিক্ত রাজস্বের বোঝা, তারপরে সেই রাজস্ব শোধ করতে গিয়ে তারা ধার করতো, এবং সেই ধার শোধ করতে না পারলে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হতো, বিভিন্ন ধরনের অত্যাচার তাদের সহ্য করতে হতো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মহাজন আর ব্যবসায়ীদের দখলে এই জমিগুলো থাকতো। এর পরের পেজে চলে আসো, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। বস্তুত দেখা গেছে যে 19 শতকের মাঝামাঝি নাগাদ ভারতীয় উপমহাদেশে রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি প্রধান 3 ধরনের বন্দোবস্ত চালু করেছে, যেটা এই এতক্ষণ আলোচনা করা হলো। তাহলে শতকের মাঝামাঝি সময় ভারতীয় উপমহাদেশে রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি 3 ধরনের বন্দোবস্ত চালু করেছেন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা আগে আমি আলোচনা করে দিলাম, চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারের সঙ্গে, রায়তওয়ারি বন্দোবস্ত করা হয় রায়ত বা চাষিদের সঙ্গে, আর মহলওয়ারি বন্দোবস্ত করা হয় গ্রাম সম্প্রদায়ের সঙ্গে। তাহলে এই 3টি বন্দোবস্তের ক্ষেত্রে আঞ্চলিক নানা হেরফের দেখা গিয়েছিল। এই যে 3 ধরনের রাজস্ব আদায়ের নীতি চালু করা হয়েছিল, তাতে নানান রকম আঞ্চলিক তফাৎ দেখা গিয়েছিল। তবে আদতে ব্রিটিশ কোম্পানি শাসনের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এই যে বিভিন্ন ধরনের রাজস্ব নীতি চালু করেছিল, তার একটাই মোটো বা একটাই উদ্দেশ্য কি ছিল? যে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। তার ফলে সবথেকে বেশি চাপ পড়েছিল কৃষক সমাজের উপরে। সেই চাপের ফলে ক্রমেই দুর্ভিক্ষ ও দারিদ্র্য দেখা যেতে থাকে। বস্তুত দেখা গিয়েছিল যেসব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল, সেখানে কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিলেন। তবুও বেশি রাজস্ব আদায়ের স্বার্থে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব হার সংশোধনের ক্ষমতা নিজের হাতে রাখে। তাহলে এই যে বিভিন্নভাবে রাজস্ব আদায় করা হতো, এবং রাজস্বের পরিমাণ এতটাই বেশি ছিল যে কৃষক সমাজের উপরে সেই চাপ অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, এবং এই চাপের ফলে ক্রমে ক্রমে দুর্ভিক্ষ আর দারিদ্র্য দেখা দিতে থাকে। আর যেসব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল, সেখানকার কৃষকরা কিন্তু বেশি পরিমাণে সমস্যার মুখে পড়েছিল। বস্তুত দেশীয় সমাজ ব্যবস্থায় ঔপনিবেশিক ভূমি রাজস্ব নীতি ও বন্দোবস্তগুলি নানান রকম প্রভাব পড়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদারগুলিতেও কৃষকদের অবস্থা বিশেষ ভালো হয়নি। জমি ও কৃষির উন্নতি তথা কৃষকদের জীবনযাপনের উন্নয়নে জমিদাররা বিশেষ উদ্যোগ নিতেন না, বরং বাংলার গ্রাম সমাজে কৃষকদের নানাভাবে হেনস্থা করার উদাহরণ প্রবল হয়ে ওঠে। তাহলে দেশীয় সমাজে যে উপনিবেশিক ভূমি রাজস্ব নীতির বন্দোবস্তগুলো চালু করা হয়েছে, তার নানান রকম প্রভাব পড়েছিল। দেশীয় সমাজ ব্যবস্থায় যে উপনিবেশিক ভূমি রাজস্ব নীতির বন্দোবস্তগুলি চালু করা হয়েছিল, তার
নানান প্রভাব দেশে পড়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে যেসব জমিদারিগুলো ছিল সেখানেও কিন্তু কৃষকদের অবস্থা বিশেষ ভালো হয়নি। কারণ কৃষকদের জীবনযাপন বা কৃষকদের কিভাবে উন্নতি হয় আর জমি আরো কিভাবে উর্বর করা যায় এইসব ব্যাপারে কিন্তু জমিদাররা কোনো উদ্যোগ নিতেন না। ফলে গ্রাম বাংলায় কৃষকদের নানানভাবে হেনস্থা হতে হয় এবং সেটা ধীরে ধীরে যত দিন যায় তত বাড়তে। এর পরের পেজে চলে আসো। রায়তোয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তের অধীনে কৃষক অবস্থাও খুব একটা আলাদা ছিল না, বরং জমিদারদের বদলে ঔপনিবেশিক প্রশাসনই সেখানে শোষকের ভূমিকা নিয়েছিল। তাহলে এই যে রায়তোয়ারি মহলওয়ারি বন্দোবস্ত কৃষকদের জন্য চালু করা হয়েছিল, এই বন্দোবস্ত কিন্তু কৃষকদের অবস্থা খুব একটা ভালো ছিল না। কৃষকদের উন্নতির বদলে তাদেরকে শোষণ করা হয়েছিল। অন্যদিকে বিভিন্ন শিল্পগুলি ধ্বংসের মুখে পড়ায় ক্রমে জমির আয়ের উপর বেশি মানুষ নির্ভর করতে শুরু করেন, ফলে জীবিকা হিসেবে কৃষিতে চাপ বেড়েছিল। তাহলে বিভিন্ন শিল্পগুলি ধীরে ধীরে ধ্বংসের মুখে চলে যায়, তার ফলে কি হয়, জমির আয়ের উপর বেশি মানুষ নির্ভর করতে শুরু করে। এর ফলে চাষবাসী জীবিকা হিসেবে বেশিরভাগ মানুষ বেছে নেয়। তখন কি হয়, কৃষিতে চাপ বেড়ে গিয়েছিল। পাশাপাশি জমিদার, মহাজন ও ব্যবসায়ীরাও গ্রামগুলিতে নিজেদের ক্ষমতা কায়েম করতে থাকে। তার ফলে গ্রামের গরিব কৃষককে ঔপনিবেশিক শাসন ও দেশীয় সুবিধাভোগী গোষ্ঠীগুলির চাপের মুখে পড়তে হয়েছিল। তাহলে এই যে জমিদার, মহাজন, ব্যবসায়ী এরাও কিন্তু গ্রামগুলিতে নিজেদের ক্ষমতা বজায় রেখেছিল। তার ফলে কি হতো, গরিব কৃষকদের ঔপনিবেশিক আর দেশীয় সুবিধাভোগী গোষ্ঠীগুলির চাপের মুখে পড়তে হয়েছিল। ঔপনিবেশিক রাজস্ব বন্দোবস্তের ফলে গ্রাম সমাজে আরেক রকম বদলও ঘটেছিল। তা হলো পুরনো অনেক জমিদাররা তাদের অধিকার হারিয়েছিলেন। অনেক নতুন ব্যবসায়ী, মহাজন ও শহুরে পেশার মানুষরা গ্রামে জমিদারি কিনে নিয়েছিলেন। ফলে গ্রামের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বদল ঘটেছিল। তাহলে এই যে ঔপনিবেশিক রাজস্ব বন্দোবস্ত চালু করা হয়েছিল, এর ফলে কি হচ্ছে, অন্যরকম একটা বদল ঘটেছিল। কারণ পুরনো জমিদাররা তাদের অধিকার হারিয়েছিল, কারণ রাজা সময় মতো না দিতে পারলেই জমিদাররা জমিদারির অধিকার হারাবে। তার ফলে পুরনো জমিদাররা তাদের অধিকার হারিয়েছিল। নতুন ব্যবসায়ী, মহাজন, শহুরে পেশার মানুষরা গ্রামে জমিদারি কিনে নিয়েছিল। তার ফলে কি হয়েছিল, গ্রামের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বদল ঘটেছিল। পুরনো জমিদারদের সঙ্গে কৃষকদের সম্পর্ক নতুন জমির মালিকদের ক্ষেত্রে বদলে গিয়েছিল। তাছাড়া নতুন জমির মালিকেরা অনেকেই তাদের জমিদারিতে বাস করতেন না। ফলে জমি ও কৃষির উন্নতি তথা কৃষকদের ভালো মন্দ নিয়ে তাদের বিশেষ ভাবনা চিন্তা ছিল না। কেবল কর্মচারীর মাধ্যমে রাজস্ব আদায়ের প্রতি তাদের মনোযোগ ছিল। তাহলে এই যে জমিদারিত্ব হাত বদল হয়েছিল, এই যে নতুন ব্যবসায়ী, মহাজন, তারপর বিভিন্ন শহুরে পেশার মানুষরা জমিদারির কাছ থেকে তারা জমি কিনে নিয়েছিল। তাহলে সেক্ষেত্রে কৃষকদের কোনো উন্নতি হয়নি, কৃষকদের শুধু জমির মালিক বদলে গিয়েছিল, আর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তারা এই জমিদারিতে বাস করতেন না। এর ফলে কি হয়েছিল, জমির আর কৃষির উন্নতির কথা, কৃষকদের ভালো মন্দ এইসব দিকে তাদের কোনো নজর ছিল না। তারা এইসব বিষয়গুলো খেয়াল করতো না। তারা একটাই বিষয়ে তাদের লক্ষ্য ছিল যে সময় মতো রাজস্ব কিভাবে তারা আদায় করবে, এই একটাই মাত্র উদ্দেশ্য তাদের ছিল। এর ফলে কৃষকদের নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তাহলে আজকে আমি 58 পেজে এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের দিন আমি 59 পেজ থেকে শুরু করব। এই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝানোর পর আমি এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।